গল্পটি শুরু হওয়ার আগে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, এতে আমাদের উৎসাহ বাড়বে। আমরা আরও নতুন নতুন গল্প আপনাদের জন্য নিয়ে আসতে পারবো। ধন্যবাদ আপনাকে। ভালো থাকুন। আকাশ রায় বঙ্গ পার্টির একজন নেতা, আর 5 জন নেতার থেকে আকাশবাবু সম্পূর্ণ আলাদা। আকাশবাবু রাজনীতিতে এসেছেন মানুষের ভালো কাজ করার জন্য। গত লোকসভার ভোটে আকাশবাবু প্রেমনগর কেন্দ্র থেকে জয় লাভ করেছেন। তারপর থেকেই আকাশবাবুর চিন্তা কী করে তিনি প্রেমনগর মানুষের জন্যই আরও ভালো কাজ করবেন। আকাশবাবু প্রতি মাসে একবার করে প্রেমনগর কেন্দ্রে যায়, সেখানকার মানুষের সাথে কথা বলতে আর মানুষের মনের কথা শুনতে। এই রকমই কোনো একদিন আকাশবাবু গিয়েছিলেন প্রেমনগরের মানুষের সঙ্গে কথা বলতে। নমস্কার, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আমি সবসময় চেষ্টা করি আপনাদের সঙ্গে কথা বলার, আপনাদের কথা শোনার, আপনাদের অভাব অভিযোগ শোনার। আপনারা আপনাদের যা যা অভিযোগ আছে আমাকে জানান। আমি সেই অভিযোগগুলো শুনে আপনাদের জন্য যতটা পারি কাজ করবার চেষ্টা করব। আমি নিজেও কিছু পরিকল্পনা করেছি প্রেমনগরের মানুষদের জন্য। আমি ভেবেছি নতুন কিছু রাস্তাঘাট করার কথা। আমি কদিন আগে কিছু স্কুল ঘুরেছি, আমি দেখেছি কিছু কিছু স্কুলের অবস্থা খুব খারাপ হয়ে আছে পরিকাঠামোগতভাবে। আমি সেই স্কুলগুলোও ঠিকঠাক করতে চাই। এছাড়াও আমার ইচ্ছে আছে প্রেমনগর কেন্দ্রের মধ্যেই যে কোনো একটা জায়গায় একটা আইটি সেক্টর করার। এছাড়াও এইখানে কম্পিউটার সেন্টার খুব কম। এখানকার ছেলে মেয়েদের কম্পিউটার শেখার জন্য একটু দূরে যেতে হয়। তো আমি আরও কিছু কম্পিউটার সেন্টার তৈরির কথা ভেবেছি। হ্যাঁ, এইরকম কথা সবাই বলে, তারপর আর কোনো পাত্তা থাকে না তার। হ্যাঁ, সেটাই। পলিটিশিয়ানদের একদম বিশ্বাস করা উচিত না, মিথ্যাবাদী সব। আমি প্রেমনগর কেন্দ্রের প্রায় প্রতিটি পাড়াতেই বাচ্চাদের জন্য একটা করে খেলার মাঠ বানাতে চাই, যাতে বাচ্চারা বিকেল বেলায় সেখানে খেলাধুলা করতে পারে। কারণ এখনকার বাচ্চারা খুব বেশি মোবাইলে আসক্ত হয়ে পড়ছে। এত কম বয়স থেকে ওরা মোবাইল ব্যবহার করছে। মোবাইলে ভিডিও না দেখলে তারা খেতে চাইছে না, এবং এর জন্য সম্পূর্ণভাবে দায়ী তাদের বাবা মায়েরা। আমি তাদের বাবা মায়েদের অনুরোধ করব, আপনারা প্লিজ বাচ্চাগুলোকে মোবাইল হাতে দেবেন না। আর সব থেকে বড় যে জিনিসটা দরকার, একটা ভালো হাসপাতাল। আমাদের এই প্রেমনগর কেন্দ্রে একটাও কিন্তু ভালো হাসপাতাল নেই। একটা হাসপাতাল আছে, কিন্তু সেটার অবস্থাও খুব একটা ভালো না। পেশেন্টের অবস্থা এমার্জেন্সি হলেই তাকে কলকাতায় পাঠাতে হয়। তো আমি সেই হাসপাতালের অবস্থাও ভালো করতে চাই, এবং পাশাপাশি এই প্রেমনগর কেন্দ্রের মধ্যে যে কোনো একটা জায়গায় একটা ভালো হাসপাতাল তৈরি করতে চাই, যেখানে ভালো চিকিৎসা, ভালো পরিষেবা পাবে মানুষরা। কোনো পেশেন্টের অবস্থা একটু এমার্জেন্সি হলেই তাহলে আর কলকাতায় যেতে হবে না তাকে। আজকের মতো সবাই এখানে শেষ করছি। আমি আবার পরের মাসে আসবো। আপনাদের যদি কোনো অভিযোগ থাকে তাহলে আমাকে সেটা জানাতে পারেন। এরপর মঞ্চ থেকে আকাশ রায় নেমে আসে। মানুষের যা যা অভিযোগ তাকে জানায় তারা। সব মানুষের সব অভিযোগ শুনে তাদের আশ্বস্ত করেন আকাশ রায়। সেখান থেকে পার্টি অফিসের উদ্দেশ্যে রওনা হয়। রাস্তায় গাড়িতে যেতে যেতে তার অ্যাসিস্ট্যান্ট তাকে কিছু কথা বলে। স্যার, একটা কথা বলবো? হ্যাঁ, বলো। আপনি একটু আগে মঞ্চে দাঁড়িয়ে যে কথাগুলো বললেন, সেগুলো কি সত্যি আপনি করবেন? মানে, যদি না করি তাহলে শুধু শুধু বলবো কেন? না মানে আমি ভাবলাম এমনি আর কি বলার জন্য বললেন। মানে পলিটিশিয়ানরা তো এরকম করে আর কি, অনেক কিছুই বলে তারপর সেগুলো আর করে না। তো সেজন্যই ভাবলাম আপনিও হয়তো তাই করবেন। তাই জন্যই জিজ্ঞাসা করলাম আর কি। কে কি করে আমার দেখার দরকার নেই, জানার দরকার নেই, কিন্তু আমি যেগুলো বলেছি সেগুলো করবই। কিন্তু আপনি যদি এত কিছু করেন তাহলে টাকা বাঁচাবেন কি করে? মানে সরকার থেকে যে টাকা দিচ্ছে মানুষের কাজে খরচ করার জন্য, তা থেকে সবটাই যদি আপনি মানুষের কাজেই খরচ করে ফেলেন, তাহলে আপনার পকেটে থাকবে কি? আপনার পকেটে তো কিছুই ঢুকবে না, আর আপনার জন্য কিছুই থাকবে না। সরকার আমাকে যা মাইনে দেয় আমি সেটা নিয়ে সন্তুষ্ট। আর সরকার তো টাকাগুলো দিয়েছে মানুষের কাজের জন্য।
তাহলে এই টাকাগুলো তো মানুষের কাজের জন্যই খরচ করা উচিত, তাই না? আমি পলিটিক্সে এসেছি মানুষের জন্য কাজ করতে। আমার কাজই হচ্ছে জনগণের উপকার করা। আমার লক্ষ্য পরিষ্কার, আমি জনগণের জন্য কাজ করব বলেই রাজনীতিতে এসেছি। আপনার মতো এরকম চিন্তাভাবনা খুব কম পলিটিশিয়ানদেরই আছে। যদি আপনার মতো করে সবাই ভাবতো স্যার, তাহলে রাজনীতিটা কতই না সুন্দর হতো। আসলে ব্যাপারটা হচ্ছে রাজনীতি সুন্দর বা অসুন্দর হয় না, আমরা মানুষেরাই রাজনীতিকে সুন্দর বা অসুন্দর করি। অশিক্ষিত মানুষের রাজনীতিটা ভরে গেছে, সেই জন্য রাজনীতিকে নোংরা মনে হয়। রাজনীতিতে শিক্ষিত মানুষদের বেশি করে আসা দরকার। যত বেশি শিক্ষিত মানুষ রাজনীতিতে যুক্ত হবে, তত রাজনীতি সুন্দর হবে, পরিষ্কার হবে। হ্যাঁ, একদম একদম ঠিক বলেছেন স্যার। আমি কখনো রাজনীতিতে যুক্ত হব ভাবিনি জানো, কিন্তু কয়েক বছর আগে এমন একটা ঘটনা ঘটে যেটা আমাকে রাজনীতিতে যুক্ত হতে বাধ্য করে। কি ঘটনা স্যার? এটা জানতে গেলে একটু আমাদের ফ্ল্যাশব্যাকে যেতে হবে। আমি তখন বেশ ছোট, ক্লাস 6-এ পড়ি। পড়ছিস বাবা? পড় পড়, মন দিয়ে পড়। হ্যাঁ বাবা, আমার পড়তে খুব ভালো লাগে। অনেক পড়া হয়েছে, এখন খেতে চলো, আবার পরে পড়বে। আচ্ছা মা, আমাদের বাড়ি এত ছোট কুঁড়ে ঘর, আমাদের পাশের বাড়ি দোতলা, এত বড় কেন? ওই যে ওই বাড়ির যে জ্যাঠা, সে তো অনেক বড় চাকরি করে, সরকারি চাকরি। ওই জন্য এত বড় বাড়ি ওদের। তোর বাবা তো কোনো সরকারি চাকরি করে না, সেই জন্য আমাদের ছোট বাড়ি, বুঝলি? তাই সরকারি চাকরি করলেই এই রকম বড় বাড়ি হয়? তাহলে আমিও একদিন সরকারি চাকরি করব, আমাদেরও একদিন এরকম একদিন বড় বাড়ি হবে। নিশ্চয়ই করবি বাবা, নিশ্চয়ই একদিন তুই সরকারি চাকরি করবি। আমি আরো ভালোভাবে পড়াশোনা করতে শুরু করলাম। মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক প্রতিটা পরীক্ষায় ভালো রেজাল্ট করলাম। বাংলায় অনার্স নিয়ে কলেজে ভর্তি হলাম, কলেজ পাশ করলাম। তারপর একের পর এক চাকরি পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলাম, চাকরি পরীক্ষা দেওয়া শুরু করলাম। লক্ষ্য আমার একটাই, একটা ভালো সরকারি চাকরি। দিন রাত এক করে পড়তে লাগলাম। টেট পরীক্ষায় বসেছিলাম, কিন্তু চাকরি হয়নি। মনটা খুব ভেঙে গিয়েছিল, মনে হয়েছিল হয়তো আমি চাকরি পাবো না। কিন্তু বাবা মা আমায় মনে সাহস দিয়েছিল। এরকম একটা পরীক্ষায় ভালো ফল হয়নি বলে ভেঙে পড়লে হবে? আর এই জীবনে এরকম অনেক পরীক্ষা আসবে, কিন্তু ভেঙে পড়লে হেরে যাওয়া যাবে না, ঘুরে দাঁড়াতে হবে, আবার নতুন করে শুরু করতে হবে। রে বাবা, তোর বাবা একদম ঠিক বলেছে। তুই এবার পরীক্ষায় ভালো ফল করিসনি, পরের বার নিশ্চয়ই ভালো ফল করবি। পরের বার না পারলে তার পরের বার ভালো করবি। এত মন খারাপ করিস না বাবা, এত ভেঙে পড়িস না। আমার বিশ্বাস তুই একদিন ঠিক ভালো একটা চাকরি পাবি। বাবা মায়ের কথা শুনে মনে জোর পেলাম। আমি আবার চাকরির পরীক্ষা দেওয়া শুরু করলাম, চাকরির পরীক্ষার জন্য পড়াশোনা শুরু করলাম। সাল 2016। অবশেষে স্কুল টিচারের চাকরি পেলাম। স্বপ্ন ছিল শিক্ষক হব, ছাত্রছাত্রীদের পড়াবো, মানুষ করে তুলব। স্বপ্ন সত্যি হলো। কত দিনের কত পরিশ্রমের পর অবশেষে চাকরিটা পেলাম। মা মা, আমি চাকরি পেয়েছি। কি বলছিস বাবা, সত্যি? ঠাকুর এতদিনে মুখ তুলে চেয়েছে, কই গো শুনছো? কোথায় গেলে? দেখে যাও, তোমার ছেলে চাকরি পেয়েছে। কি হয়েছে, এত হাঁক ডাক কিসের? স্কুলের মাস্টার হয়েছে। কি বলছো গিন্নি তুমি? আমার যে বিশ্বাস হচ্ছে না এখনো। আরে বাবা, বুকে আয়। তোমাকে আর কোনো কাজ করতে হবে না বাবা, এবার আমি চাকরি পেয়ে গেছি, এবার তোমাদের সব দায়িত্ব আমার। চাকরিটা পেয়ে খুব ভালোভাবে দিন কাটছিল, জীবনটাও যেন একটা ছন্দ পেয়েছিল। স্টুডেন্টদের সাথেও সারা দিনটা বেশ আনন্দেই কাটতো। এদিকে বাড়ি থেকেও বিয়ে করতে বলছিল। চাকরি তো পেয়ে গেছিস বাবা,
এবার বিয়েটা করেই ফেল। আরে কি বলছো মা তুমি? ঠিকই তো বলছে তোর মা। চাকরি যখন পেয়ে গেছিস তাহলে আর দেরি করে লাভ কি? বিয়েটা এবার করেই ফেল। ধুর, চাকরি পেয়েছি বলেই বিয়ে করতে হবে? আর কয়েকটা বছর যাক না। আচ্ছা বাবা, আমায় সত্যি করে বলতো, তুই কি বিয়ে করতে চাস না, নাকি তোর জন্য কাউকে পছন্দ আছে? কোনটা? আরে পছন্দ কেন থাকবে? আরে মানে কি বলছো? আমার কথা শুনে বাবা মা বুঝে গিয়েছিল যে আমার কাউকে পছন্দ। আমি ওনাদের আমার পছন্দের মানুষের কথা জানাই। তারপর বাবা মা বৃষ্টির বাড়িতে আমার আর বৃষ্টির বিয়ের কথা বলতে চায়। সাল 2017। খুব ধুমধাম করে আমাদের বিয়ে হয়। বিয়ের 2 বছর পর অর্থাৎ 2019-এ আমাদের একটা কন্যা সন্তানের জন্ম হয়। বাবা মা, বউ আর ছোট্ট মেয়েকে নিয়ে বেশ আনন্দেই দিন কাটছিল আমার। মনে হচ্ছিল পৃথিবীতে সব থেকে সুখী মানুষ বোধহয় আমি ছিলাম তখন। কিন্তু ওই যে কথায় বলে না, ভালো সময় বেশি দিন থাকে না, আমার সাথেও ঠিক সেটাই হলো। 2025 সালে সুপ্রিম কোর্ট নির্দেশ দিল যে 2016 সালে যারা স্কুল টিচারের চাকরি পেয়েছেন তাদের সকলের চাকরি বাতিল করা হয়েছে। খবরটা শুনে যেন আমার মাথায় আকাশ ভেঙে পড়ল। এসএসসিতে দুর্নীতির জন্য, কিছু অযোগ্য নেতার মূর্খামির জন্য, আর কিছু অযোগ্য শিক্ষক যারা ঘুষ দিয়ে যোগ্য না হওয়া সত্ত্বেও চাকরি পেয়েছিল, তাদের জন্য গোটা প্যানেলটাই বাতিল হয়ে গেল। আমার মতন যারা যোগ্য শিক্ষক, দিন রাত পরিশ্রম করে পড়াশোনা করে খেটে যারা চাকরি পেয়েছিল, তাদের সব স্বপ্ন, সব পরিশ্রম বৃথা হয়ে গেল। আমার মতো যারা নিজের যোগ্যতায় চাকরি পেয়েছিল, তারা সবাই অযোগ্য হয়ে গেলাম সমাজের চোখে। পাড়ার লোক থেকে শুরু করে বন্ধু বান্ধব, এমনকি নিজের কিছু আত্মীয় স্বজনেরাও নানা রকম ভাবে কথা শোনাতে লাগলো। চোর চোর, চুরি করে চাকরি পেয়েছে, ও চুরি করে চাকরি পেয়েছে। ঘুষ দিয়ে চাকরি পেয়েছে? ছি 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 ছি, মানে কিছু বলার নেই। ভেবেছিলাম যোগ্য, এখন দেখছি অযোগ্য একজন মানুষ। আমাদের আত্মীয়দের মধ্যে যে এরকম হবে এই ভাবতেও পারিনি। ছি 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 ছি, কি অবস্থা! এত মানুষের এত কথা আমি আর নিতে পারছিলাম না। রাস্তায় বেড়ালেই মানুষের কটূক্তি, হাসাহাসি আমাকে নিয়ে, বিদ্রুপ। শেষ পর্যন্ত আমি বাড়ি থেকে বেরোনোই বন্ধ করে দিয়েছিলাম। সবার সাথে কথা বলা বন্ধ করে দিয়েছিলাম। আমার এই চাকরি চলে যাওয়ার চিন্তায় বাবা মারা গেল। মাথায় যেন আরো একবার আকাশ ভেঙে পড়ল। কি করব না করব কিচ্ছু বুঝতে পারছিলাম না। বড্ড বড্ড অসহায় মনে হচ্ছিল নিজেকে। আমি এখন কি করব বৃষ্টি? আমার যে সব শেষ হয়ে গেল, চাকরি গেল, বাবাকে হারালাম, আর কত যে কপালের দুর্ভোগ লেখা আছে কে জানে। আর তো পারছি না আমি। এভাবে কেঁদো না তুমি, প্লিজ শান্ত হও। তুমি যদি এরকম করে ভেঙে পড়ো তাহলে মাকে কিভাবে সামলাবো বলো? বাবাকে হারিয়েছি কদিন হলো, এখন তোমাকে তো শক্ত থাকতে হবে, মায়ের পাশে থাকতে হবে। তুমি ভেঙে পড়লে হবে না, বুঝলে? তাহলে মাকে কিভাবে আগলে রাখবে? কেঁদো না, চোখের জল মোছো। সেই সময় সেই দিনগুলো যে আমার কিভাবে কেটেছে তা শুধু একমাত্র আমিই জানি। যোগ্যতা থাকার পরেও যাদের চাকরি চলে গেছে, শুধু তারাই জানে সেই সময়ের কষ্টগুলো। যে অশিক্ষিত মূর্খ মানুষগুলোর জন্য আমার মতো কত প্রকৃত যোগ্য শিক্ষকদের চাকরি চলে গেল। রোজ কত বেকারদের স্বপ্ন ভেঙে যাচ্ছে। তাদের আগে রাজনীতি থেকে সরাতে হবে। অশিক্ষিত মানুষদের দিয়ে রাজনীতি হয় না। রাজনীতিতে শিক্ষিত মানুষদের এগিয়ে আসতে হবে। তাহলেই রাজনীতি সুন্দর হবে, পরিষ্কার হবে। আর সেই ভাবনা থেকেই আমি রাজনীতিতে যোগ দেওয়ার সিদ্ধান্ত নিই। যে ভুল সিস্টেম আমার মতো যোগ্য শিক্ষকদের চাকরি খেয়ে নিয়েছিল, রাজনীতিতে যুক্ত হয়ে সবার আগে সেই সিস্টেমেরই পরিবর্তন করতে চেয়েছিলাম। সবাই চাকরি পাবে নিজের যোগ্যতায়, ঘুষ দিয়ে নয়। প্রতি বছর এসএসসি টেট পরীক্ষা হবে। যারা যোগ্য শুধু তারাই চাকরি পাবে। সরকার চলবে স্বচ্ছতায়, দুর্নীতিতে নয়।